ষড়যন্ত্র কি সীমান্তের ওপারে কিনা, যেটি কামরুজ্জামান রতন বলছিলেন? শুনেন, আপনি যে সাবজেক্টটা রেখেছেন যে বাংলাদেশের ভারতের যে টানাপোড়েনটা, এটা তো বললামই প্রথম অংশে যে তারা এই পরিবর্তনটাকে গ্রহণ করতে পারে নাই, মানে এটাকে মানে এটার সাথে তারা নিজের মনোভাব কী করতে পারে। এখন বাস্তবতা তাদেরকে উপলব্ধি করতে হবে এবং পাশাপাশি আমাদেরকেও কিন্তু বৃহৎ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবেশী সুলভ আচরণটা করতে হবে। এই কারণ আমরা কিন্তু শত্রুতা চাই না। কারণ এখন এই যে ভারত যেটা করতেছে, এই যে বাংলাদেশ হাই কমিশন আক্রমণ করলো, পতাকাই করলো, পাশাপাশি আমাদের রপ্তানি বন্ধ করে দিয়েছে, এটা তো কোনো বন্ধু প্রতিম দেশের না। যদিও আজকে ভারতীয় রাষ্ট্রদূত বলেছেন যে আমরা দিল্লি সম্পর্ক চাই, তো সেটার প্রমাণটা আমরা দেখতে চাই। যদিও তারা, রতন বলে গেছে এই কথাটা, তারা দিল্লি থেকে তারা ওইটার জানাইছে, দুঃখ প্রকাশ করছে, ঠিক আছে, ভালো কথা। আপনি যেটা বললেন হাসিনাকে ফেরত দেবে, আমি মনে করি হাসিনা আওয়ামী লীগ নতুন রূপে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যদি হয়, সেখানে যারা ভালো আছে তারা ফিরে আসতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু তার ফেরার কোনো যে অবস্থা নাই, না, প্রশ্নটা ওখানে যে তার ফেরার যেহেতু সম্ভাবনা নাই, তাহলে কেন ভারত জেনেও কেন করতেছে? এই কারণে করতেছে বাংলাদেশকে একটা, কারণ ওই যে বললাম তার যে বিনিয়োগ ছিল, তার যে উদ্দেশ্য ছিল, সে তো এখন পাচ্ছে না। সে এখন যাতে ভবিষ্যতে পায়, কিংবা একটা নার্ভের উপর, মানসিক একটা চাপের উপর রেখে যদি আদায় করা যায়, তাহলে কিন্তু দেখবেন সব ঠিক হয়ে যাবে। এখন যদি ইউনূস সাহেব যে কথাটা বলছিল, হাসিনা যেইভাবে যেটা বললো, উদার করে দিছিল রাজনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অসম বাণিজ্যের ক্ষেত্রে, ফেলানিকে মৃত্যু গুলি করে মারার পরও যে হয়েছিল, সেরকম যদি বলে ঠিক আছে তোমরা যা ইচ্ছে তাই করো, আমরা তোমাদের সাথে আছি, দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে। এখানে এখন প্রশ্নটা আসছে পারস্পরিক একটা সম্মান, মর্যাদা এবং সমতার ব্যাপার। আমি যেটা বলতে চাই, ওই যে একটা খুব ভালো কথা বলছে যে বিভাজনের কথা। 53 বছর হয়ে গেছে বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি। এখানে মুক্তিযুদ্ধ, রাজাকার, বিভাজনটা দরকার না। হ্যাঁ, আমি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করব। মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল? একটা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক, একটা সমতাভিত্তিক সমাজ এবং একটি গণতান্ত্রিক সমাজ। কিন্তু সেটা তো 53 বছরে, আজকে আমি বলবো যে এখানে সব দলেরই কম বেশি দায় আছে, আওয়ামী লীগের দায়টা বেশি। এই কারণে ওই যে যেটা বললাম, বিগত 15 বছরে একটা অলিগার, এখানে আওয়ামী লীগকে আমি এখানে জানি না, আমি রতন কিংবা ওনারা কীভাবে নিবে, এখানে সেই তার একটা গোষ্ঠীতন্ত্র, চোরতন্ত্র তৈরি করছিল, যেটার মাধ্যমে সে লুণ্ঠন করেছে 28 লক্ষ টাকা, যেটার মাধ্যমে তাদের 28 লক্ষ কোটি টাকা। সুতরাং এই জিনিসটাকে আজকে বুঝতে হবে। সুতরাং তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তাদের বিচার হইতে হবে যারা জড়িত। আমি কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগের যারা ভালো তারা যদি রাজনীতি আসে, যে কারণে কিন্তু বিএনপির মহাসচিব কিন্তু একটা বিজ্ঞচিত স্টেটমেন্ট করেছেন, তারেক রহমান কিন্তু একটা বিজ্ঞচিত করেছেন যে আমরা কাউকে নিষিদ্ধের পক্ষে না, জনগণ নিষিদ্ধ করবে, জনগণ সেটা নির্বাচনের মাধ্যমে, এবং এটাই হওয়া উচিত আমাদের। সুতরাং আওয়ামী লীগকে যদি ভবিষ্যতে জনগণের কাছে সামনে আসতে হয়, তাদেরকে সেইভাবেই আসতে হবে। এবং আমি মনে করি যে সাথে আমি যে দলে ছিলাম, এরশাদ সাহেবের ক্যাবিনেট ছিলাম, জাতীয় পার্টিরও দায় আছে। জাতীয় পার্টির যেমন এরশাদ সাহেব মৃত্যুর পরে এই দলটাকে তো সেভাবেই নিয়ে গেছে, ওই ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। আজকে আমি মনে করি তাদেরকেও যারা এই দায়কে স্বীকার করে, ওই যে কি বলে, তওবা করে শুদ্ধ হইতে হবে। এই শুদ্ধতা যদি না হয়, এদেরকে ভবিষ্যতে কেউ দেবে না। তাই আমি যেটা বলবো যে উনি যেটা বলছিলেন, আপনি যেটা বলছেন জাতীয়তাবাদের কথা, দেখেন এখন আমরা আওয়ামী লীগ বলতো বাঙালি জাতীয়তাবাদ, আমরা বলতাম বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলা জাতীয়তাবাদ হলো অসম্পূর্ণ, বাংলাদেশি জাতীয়তাবাদ হলো সম্পূর্ণ। এই কারণে এই ভৌগোলিক ভূখণ্ডে আপনি বাঙালি, ছোট ছোট জাতিসত্তা সহ হিন্দু, মুসলিম, আমরা বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশি। আজকে আমি যদি নিজেকে বাংলাদেশি, আমার এক হিন্দু ভাই যদি বাংলাদেশি পরিচয় দিতে পারে, এবং সে যদি ন্যায় বিচার, সুবিচারের ব্যবস্থা যদি আমরা করতে পারি, যে আকাঙ্ক্ষাটা নিয়ে হচ্ছে, তাহলে তো তখন আর এই সংখ্যালঘু থাকবে না, সংখ্যাগুরু থাকবে না। আজকে আমরা সেটাই করতে চাই, কিন্তু এটাকে ডাইভার্ট করতে চাচ্ছে আজকে এই, আমি বলবো ভারত না, ভারতের কিছু মিডিয়া এবং ভারতের কিছু লোকেরা। আমি শেষে এইটুকু বলবো যে আমার মনে হয় যে আজকে জাতীয় ঐক্যের কথা বলছে, এই ঐক্যটা আশা করি আগামীকালকে যে আহ্বান জানাবেন ডক্টর ইউনূস, সেই ঐক্যটা আমাদের দরকার। এবং সেই ঐক্যের মাধ্যমে আমি যেটা প্রথমেই বলেছি যে আমরা একটি বাংলাদেশি, এই চেতনাবোধ, এই দেশপ্রেম, এই মমত্ববোধ, এটা যদি আমাদের ভিতরে জাগ্রত হয়, এবং সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে না। আমরা এই ভিত্তিতে আমরা যে রিফর্মের কথাটা, কারণ রিফর্ম তো চলমান প্রক্রিয়া, নির্বাচিত সরকারই করবে, তবে ইমিডিয়েট রিফর্ম, গুরুত্বপূর্ণ রিফর্ম, গুরুত্বপূর্ণ সংস্কারগুলি অবশ্যই করতে হবে। সেটা আলোচনা সাপেক্ষে 1 বছর, 1.5 বছর, 2 বছর, যেটাই হোক, জাতীয় ঐক্যের ভিত্তিতে
আগামীকালকে একটা রূপরেখা পাবে এবং জানুয়ারির মধ্যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা জাতির সামনে একটা রোডম্যাপ, একটা পথ চলা, একটা পথরেখা, একটা উপস্থাপন করবেন, তাহলে মানুষ আশ্বস্ত হবে। এবং আপনি দেখেন অলরেডি নির্বাচনী ট্রেন্ড ছেড়ে দিয়েছে, কিন্তু আজকে নির্বাচন কমিশন ভোটার তালিকা বলছে যেটা আপডেট করছে 2রা জানুয়ারি করবে। হ্যাঁ, বর্তমানটা প্রকাশ করবে 2রা মার্চ এবং হালনাগাদ শুরু হবে ওই মাস থেকেই এবং আগামী বছর 2রা মার্চ। সুতরাং এটা হয়তো এই বছর যাবে, যেটা আমি বিভিন্ন টক শোতে আপনারা এখানে বলে গেছে যে এই বছরটা তাদের এই প্রক্রিয়া যাবে। তাহলে 2026-এ কখন নির্বাচন হবে এটা বলে দেখ। এটা বললে তাহলে আমরা সেই পাশাপাশি সমান্তরালভাবে সেই সংস্কার কর্মসূচিগুলো চলবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে দেশটাকে ভারতের সাথে আমরা একটা সুসম্পর্ক রাখতে চাই, মর্যাদার ভিত্তিতে, আত্মমর্যাদা এবং সমতার ভিত্তিতে। সুতরাং এইটাই হোক আমাদের চেতনা এবং এটা আমার বিশ্বাস করে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে এইটা কিন্তু আমি মনে করি এটা তার কিন্তু রাইট নাই যে একটা কি বিধানসভায়, যদিও সে বলেছে, আজকে লোকসভায় সেটা সে বলছে, লোকসভায় বলছে, সে বলতে পারে তাদের দেশের এই কথা। দেখেন তাদের কাছে আমার মনে হয় তার জানার দুর্বলতা আছে বা অজ্ঞতা আছে। শান্তিরক্ষী মিশন এইভাবে মোতায়েন হয় না। বাংলাদেশ গভর্নমেন্টকে চাইতে হবে যে আমার দেশের এই অবস্থা, তাকে সে জানার সীমাবদ্ধতা আছে। আমার মতে মনে হয় সে কিন্তু জানে, জেনেও কিন্তু এই কথা বলছে কেন জানেন? সে ইন্টারনাল যে তার যে সেন্ট্রালের রাজনীতি, এটাকে সে দেখাতে যে আমি তোমার সাথে আছি, কিন্তু আসলে কিন্তু সে জানে যে এটা হবে না, মোদি এটা করবে না, মোদির কথায় কোনো শান্তিরক্ষী আসবে না। এটা হলো তার ট্রিক। টানপুর নিরসনে আসলে জাতীয় ঐক্যই যথেষ্ট কিনা? অবশ্যই এটা ছাড়া তো কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের জাতীয় ঐক্য যত স্ট্রং হবে তত ভারতের ভিতরই ভারতীয় সরকারের একটা উপলব্ধির জায়গাটা তৈরি হবে বলে আমি মনে করি যে না, এখানে তো কোনোভাবেই করা যাবে না। সুতরাং এখানে কোনো অতীতের কোনো ব্যক্তির সাথে কিংবা কোনো দলের সাথে সম্পর্ক না, এখানে করতে হবে জনগণ টু জনগণ, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেই আসুক। মানে আপনি একটা কিন্তু এই মনোভাব কি ভারত সরকারের আছে কি না আপনার কি মনে হয়? কারণ আমরা দেখলাম 5 আগস্টের পরেই কিন্তু সর্বদলীয় বৈঠক করে তারা এই কথার উত্তরটা প্রথম দিয়েছে। তারা 24-এর এই পরিবর্তনটাকে তো তারা নিতেই পারেনি, তারা সব দলই নিতেই পারে নাই, তারা বুঝতেছে না। এবং আমাদের বাংলাদেশেও যারা অনেকে নিতে পারে নাই, আমি বলবো যে 24-এর এই যে আকাঙ্ক্ষা, ওরা যে বৈষম্য বিরোধী, এবং ওরা কিন্তু দেখেন আমি যে কথা বলেছি যে মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এই দুইটার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 5 তারিখের পূর্বের বাংলাদেশ যেটা ছিল। এবং আপনি দেখেন হিন্দুদের ভাইদের উদ্দেশ্যে বলতেছে, 5 তারিখের আগে বাংলাদেশে বিভিন্ন আমলে কম বেশি হিন্দুদের হয়েছে না, হয়েছে তো, তখন ভারতের কি প্রতিক্রিয়া দেখেছি? তাহলে কি বোঝা যায় যে এই হিন্দু এটা ইস্যু, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের এটা একটা ইস্যু, হিন্দু কার্ড করছে, আনসার কার্ড ব্যবহার করেছে, এই ইস্যুটা যাতে ভারত সরে আসে, ভারত যাতে একটা সুসম্পর্কের মধ্য দিয়ে এটা করে। শেষ কথা, বিশ্বের বড় বড় মিডিয়াকে, ডক্টর ইউনূসের সাথে সেটা সম্ভব, মিডিয়াকে ডেকে এনে, আপনারা তো আছেনই আমাদের দেশীয় মিডিয়া, বিশ্বের মিডিয়াগুলিকে ডেকে এনে আমাদের অবস্থানটাকে ক্লিয়ার করা এবং বলা, দেখো ছেড়ে দিলাম, তুমি দেখো এখানে কোথায় হিন্দুদের প্রতি কি।